নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এইচআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো, যে কথাগুলি বলবার খুব প্রয়োজন হয়েছে। 3-4 দিন আগে আমার একটা ভিডিও সম্পর্কে যে সমস্ত মন্তব্য, মতামত এগুলো বিভিন্ন জনে বলেছেন, সেই সম্পর্কে একটা আলোচনা হওয়া দরকার। আমি আমার সাধ্যমতো যারা কমেন্ট করেছেন সেখানে উত্তর লিখেছি, কিন্তু প্রচুর কমেন্ট, অত উত্তর এক এক করে লেখা বেশ কঠিন কাজ। যে কারণে ভেবেছি একটা ভিডিও করে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের বলবো। টু দি পয়েন্টে ওই জায়গাতে যাওয়ার আগে, একবার ঠিক ওই জায়গায় যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি। কথাটা হলো, বিজেপি যে ভাওতা দিচ্ছে, দীর্ঘকাল ধরে মানুষকে ভাওতা দিচ্ছে, সেটা আমরা নানান উদাহরণ দিয়ে বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমরা পারিনি, অন্যদের দোষ না দিয়ে দোষটা নিজেই স্বীকার করে নিচ্ছি, আমরা বোঝাতে পারিনি। মানুষ বিজেপির কথাই বিশ্বাস করেছেন, যেটা সত্য নয়। দেখুন, 2003 সালে যখন 21B করেছিল, অনুপ্রবেশকারী তকমা দিয়ে আইন করেছিল, তখন আমরা বলেছিলাম যে তারা মূলত হিন্দু উদ্বাস্তুদের অনুপ্রবেশকারী ঘোষণা করেছে ওই আইন করে। কারণ আইনে বলেছিল যারাই ভারতে এসেছে বিনা পাসপোর্টে তারাই অনুপ্রবেশকারী। আমরা বলেছিলাম অধিকাংশ লোক যেহেতু হিন্দুরা এসেছেন উদ্বাস্তু হয়ে এবং বিনা পাসপোর্টে এসেছেন, ফলে তারা হিন্দু উদ্বাস্তুদেরই অনুপ্রবেশকারী বলেছে। আমাদের কথা বিশ্বাস করেনি। কি বিশ্বাস করেছে? আইন তারা এটা করলো, কিন্তু তারা প্রচার শুরু করলো, বিজেপি এবং সংঘ পরিবার, আরএসএস, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, এসব বিভিন্ন সংগঠনের মাধ্যমে তারা প্রচার শুরু করেছিল হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী। তারা নাকি ওই আইনে এটা করেছিল। আমরা বোঝাতে ব্যর্থ হলাম, এবং এটা বোঝাতে ব্যর্থ হলাম বলাটা ঠিক হবে না। আমরা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে বলাটা ঠিক হবে না, কিন্তু অনেক দীর্ঘ সময় লেগেছে। একটা সময় গিয়ে যখন মানুষ খানিকটা বুঝতে পারলেন, তখন মানুষ আস্তে আস্তে সরব হতে থাকলেন। বিজেপি বুঝতে পারলো যে তাদের ভাওতা মানুষ আর বিশ্বাস করছে না। তখন তারা বাধ্য হয়ে ওই K-19 করলো, করে বলল ওই 6টা সম্প্রদায় 3টে দেশ থেকে এসেছে, তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্ত করা হলো। তাহলে তখন 16 বছর ধরে তারা বলেনি, স্বীকার করেনি যে তারা অনুপ্রবেশকারী বানিয়েছে, কিন্তু যখন নতুন আইন করলো তখন তো আইন করেই স্বীকার করলো যে তারা মিথ্যে কথা বলেছে এই 16 বছর ধরে। এটা একটা উদাহরণ আমি বললাম। ঠিক এখন যে সমস্যার মধ্যে আছে উদ্বাস্তুরা, সেটাও একটা মিথ্যার মধ্যে আছে। সেইটাই আপনাদের দুটো কথা শুরুতে বলে নিই। আমার হাতে দুটো কাগজ আছে, আপনারা একটু দেখুন তো। এই কাগজটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। কি লেখা পড়া যাচ্ছে? এটা লেখা হলো দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। কবে থেকে কার্যকরী হয়েছে? 1 সেপ্টেম্বর 2025 থেকে। তাহলে কয় মাস আগে? 3 মাস 2025, আর এই হলো 4 মাস, 6-7 মাস আগে এই আইনটা তৈরি হয়েছে। এই একটা আইন। আবার এই আইনটা তৈরি হওয়ার পরে এই আর একটা জিনিস তৈরি হয়েছে, দেখুন দেখুন তো।
করতে পারা যায়? একদম উপরে এই জায়গাটা আপনারা কি দেখতে পাচ্ছেন? আরো একটু কাছে আনলে, এটা লেখা হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্ডার। দেখুন এটা অর্ডার, অ্যাক্ট নয়, এটা অর্ডার। কি অর্ডার? নামটা কি? নাম হলো দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার 2025। মানে হলো এই যে আইনটা হয়েছে, এই আইন থেকে কিছু ছাড় দিয়ে এই অর্ডারটা হয়েছে। এক্সেমশন মানে ছাড় দেওয়া হয়েছে, কিছু ছাড় দেওয়া হয়েছে এই অর্ডারটা। এই আইনে বলেছিল কি 2014 পর্যন্ত সবাইকে ছাড় দেওয়া হলো, অনুপ্রবেশকারী তকমা মুক্ত করা হলো, তারা নাগরিকত্ব দরখাস্ত করতে পারবে। পাবে না সে আলাদা কথা। আমরা বলেছি 95% লোক পাবে না, এটাই বললো যে ছাড় দিয়েছে অনুপ্রবেশকারী তকমা থেকে। তাহলে একটা বলেছিল ছাড় দিয়েছে অনুপ্রবেশকারী তকমা থেকে, তকমা মুক্তি ঘটালাম। আর এইটা একটা অর্ডার করলো, এই আইনের পরিপ্রেক্ষিতে অর্ডারটা হলো। তার কদিন পরে এইটাতে যে আইনে বলেছিল 2014 তাকে ছাড় দেওয়া হলো। তাহলে 2014 পরে আজকে পর্যন্ত 26 সাল পর্যন্ত যারা এসেছে তারা কিন্তু অনুপ্রবেশকারী থেকে গেল। আবেদন তো করতেই পারবে না নাগরিকত্বের জন্য, উল্টে পুলিশ যে কোনো সময় ধরে ডিটেনশন ক্যাম্প, জেল, জরিমানা যা কিছু করতে পারে, যেমন মুসলিমদেরও করতে পারে। 2014 পরে আসলে হিন্দুদেরও করতে পারত। এইটা নিয়ে যখন আমরা আবার বলা শুরু করলাম, তখন এই ইলেকশনকে মাথায় রেখে তারা এই অর্ডারটা করলো। অর্ডারটা করে বলল যে এই যে পুলিশের ধরপাকড়, এইটা থেকে কিছু ছাড় দেওয়া হলো। কাদের? অনেককে। এখানে 1, 2 করে বলেছে, 1, 2, 3, 4 করে বলতে বলতে এই পর্যন্ত গেছে। এই যে টিক মারা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত। এই টিক মারাটা হচ্ছে যে যারা উদ্বাস্তু 24 সাল পর্যন্ত বিনা পাসপোর্টে এসেছেন। আর কাদের ছাড় দিয়েছে? ওই তিব্বতের লোক যারা এসেছিল বহু আগে। এই যে আইনটা, এই আইনে কিন্তু তারাও বিপদে পড়ে যাচ্ছিলেন, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। তার থেকে ওই তিব্বতিয়ান ওদেরও ছাড় দিয়ে দিল। তারা এসছে কিন্তু 50 সালের পর, 60-এর দশকে বোধহয়। আর ছাড় দেওয়া হলো এদেরও। কাদের? এই ধরনের যে মিলিটারি, পুলিশ অনেক সময় একটু বর্ডার পার হয়ে ওপাশে যায় অফিসিয়াল কাজে, তাদের ছাড় দিয়েছে। ছাড় দিয়েছে নেপালি আর ভুটানি, তাদের ছাড় দিয়েছে, তারা বিনা পাসপোর্টে যাতায়াত করতে পারবে। আর ছাড় দিয়েছে ইন্ডিয়ানদের, যারা নেপালে, ভুটানে বিনা পাসপোর্টে যেতে আসতে পারবে, এটা অপরাধ হবে না। এইটা এই অর্ডারে ছাড় দিয়েছে। আর ওই যে বললাম পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তুদেরও ছাড় দিয়েছে। তাহলে এই যে এইটা করলো 24 সাল পর্যন্ত। তাহলে 14 থেকে 24-এর ব্যাপারটা এলো কিন্তু এই অর্ডারে। তাদের ক্ষেত্রে শুধু পুলিশের হয়রানি থেকে ছাড়, তারা কিন্তু আর কিছু ছাড় পেল না। অনুপ্রবেশকারী তকমা মুক্তি হলো না, তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। বিজেপির ধাপ্পা কোনটা বলছিলাম, তারা এই 14 এবং 24 কিন্তু মিলিয়ে প্রচার করলো, এবং আমাদের লোকজন অনেকটা খেয়ে গেল যে এখন এইভাবে করলাম, আর কয়েকদিন পরে ওটা ওই 14 মতোই করে দেবো। কি ভবিষ্যতে হবে না হবে সেটা আমরা জানি না, কিন্তু যেটুকু হয়েছে সেটুকু হলো এই। এরপরে যেটা বলার সেটা হলো, আমার ওই যে ভিডিওটা আমি বললাম যে আমরা সিএ তে আবেদন করার বিরোধিতা কেন করছিলাম। আমরা আবেদন করার বিরোধিতা করছিলাম, বেশ কিছু সমস্যা আছে। তার একটা বলেছি এই পাসপোর্টের ব্যাপার,
একটা বলেছি ভোটার তালিকায় নাম থাকার ব্যাপার, মানে যাদের আছে তারা যদি অ্যাপ্লাই করেন তাতে কি সমস্যা হতে পারে এটা বলেছি। আর একটা বলেছি এই যারা শিডিউল কাস্ট তাদের কাস্ট সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সমস্যা। তা আমার এই ভিডিওটা শুনে অনেকেই মন্তব্য করেছেন। মন্তব্য যদিও দেখছি 3-4টে ভিডিওতে আমার বিরুদ্ধে যারা বলেন, খারাপ কথা বলেন, তার অধিকাংশ কমন। তারা এটাতেও করেন, এটাতেও গালাগালি করেন, ওটাতেও করেন, ওটাতেই করেন। মানে এরা বিজেপির লোক, ওদের আইটি সেলের লোক, তাদের চাকরি হলো মানুষকে এইভাবে বিভ্রান্ত করা। আমি একটা সত্যি কথা বলছি, এইটাকে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করে ভুল বোঝানো, তো তারা করেছে। আমি একটু মিলিয়ে মিলিয়ে দেখেছি, প্রায় অধিকাংশগুলো হচ্ছে ওই কলম। প্রথম ভিডিওতেও যারা গালাগালি করেছে, দ্বিতীয় ভিডিওতেও তারা, তৃতীয় চতুর্থ সব তারা। তো এইখানে আমার এই ভিডিওটা দেখে শুনে আমাদের বাংলাদেশে যেখানে বাড়ি ছিল সেই এলাকার মানুষ 4-5 কিলোমিটার দূরে, তার বাবাকে আমি চিনতাম এবং এদের আমি খুব ভালো চিনি না, কিন্তু ছেলেবেলায় দেখেছি। আমার ছেলেদের বয়স আমাদের এই পাড়াতে ওই মেস করে থেকে এই রাজবল্লভপুর স্কুল, কাটুরা স্কুল, এদিকে বা হাবড়া স্কুল পড়ে তারা পাস করেছে, করে ভালো চাকরি পেয়েছে। এই যে ছেলেটি, এই ছেলেটি একটা সরকারি সংস্থা, বড়, ছোটখাটো নয়, মানে পিডব্লিউডি যেরকম একটা ডিপার্টমেন্ট, এরকম একটা বড় ডিপার্টমেন্টের, আমি একজাক্ট জানি না, তবে মনে হয় চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছে এখন, না হলেও হবে তাড়াতাড়ি। এরকম একটি ছেলে, সে চিফ ইঞ্জিনিয়ার হয়েছে বা হয়ে যাবে এরকম একটা ছেলে, লেখাপড়া জানার ছেলে, সে আমার এইটাতে মন্তব্য করেছে, আমাকে খুব গালাগালি করেছে তা বলছি না, কিন্তু যেহেতু আমাদের ছেলেদের বয়সী এই পাড়াতেই থাকতো, ওই একই এলাকায় বাড়ি ছিল, যেটুকু ভদ্রতা লেখার মধ্যে আমরা আশা করি তা ছিটে ফোটা ছিল না। তো যাক, ওইটা দেখে আমি একটা জবাব লিখলাম। তিনি যখন মন্তব্য করেছেন তখন কিন্তু 3-4টে স্ক্রিনশট পাঠিয়েছেন ওই অ্যাক্টের বিভিন্ন অংশ থেকে। তাতে বুঝলাম যে কিছু কিছু তো নিশ্চয়ই পড়েছে। দিয়ে বলছেন, আমাকে বলছেন আমি মানুষকে অযথা ভয় দেখাচ্ছি, হ্যাঁ, এইটা যেন আমি বন্ধ করি, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি তার একটা কড়া জবাব দিলাম, বেশ শক্ত জবাব আমি তাকে লিখলাম। লেখার পরে সকালে এটা হয়েছে, বিকেলে দেখি সে ওই পোস্টটা মুছে দিয়েছে। মানে অনেকটা ব্যাকুফ হয়ে গেছে, মানে ওই যে আইনের বিভিন্ন অংশ তুলে দিয়েছে। আমি তাকে বললাম, এই আইনটার কথা বললাম, এর 22 নম্বর প্যারাগ্রাফটা তুমি একটু পড়ে দেখে তারপরে লেখো। আমি পড়ে নেবো, যদি আমার কোনো ভুল হয়। বোধহয় 22 নম্বর প্যারাগ্রাফটা পড়ে দেখেছে, ও নিজেই জানতো না ভুল করেছে, মুছে দিয়েছে। বিষয়টা হচ্ছে এর 22 নম্বর প্যারাগ্রাফ, যেটা আমি আপনাদের সবাইকে বলবো যে এটা একটু দেখুন, না দেখলে আগামী দিনে কিন্তু বিপদ হতে পারে। ওই যে টিক মারা, যে দেখা যাচ্ছে টিক মারা যে অংশটা, এইটা, এই যে টিক মারা জায়গাটা 22 নম্বর, এটাতে বলেছে যে যে কেউ মানে এটা তো যে কেউ না, এটা যে কেউ মানে হচ্ছে যারা পাসপোর্ট নিয়ে ভারতে গেছে, এটা হলো ওই উদ্বাস্তু এরকম ব্যাপারটা নয়, সবার জন্য। যে কেউ জেনে বুঝে জাল জুচ্চুরি করে কোনো পাসপোর্ট যদি পেয়ে থাকেন, সেটা যদি ব্যবহার করে থাকেন বা পাসপোর্ট অর্জন করে থাকেন, তাহলে তার ওই যে 5 বছর 7 বছরের কত 7 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা, এইটা এখানে লেখা আছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমি যখন কাতে আবেদন করেছি তখন বলছি আমার জন্ম বাংলাদেশ,
ইন্ডিয়ান পাসপোর্টটা পেয়েছি, বলেছি আমার জন্ম ইন্ডিয়ায়। ইন্ডিয়ান পাসপোর্ট পেয়েছি, পাসপোর্টে লেখাই আছে যে আমার জন্মস্থান ইন্ডিয়ার কোন জেলা। তা এই যে দুটো জিনিস যদি এরকম করে এক জায়গায় হয়, আর এই যে আইনটা 25 সালে সেপ্টেম্বর মাসে কার্যকরী হলো যে আইনটা, তাতে বিপদ হতে পারে কিনা? আমি বলেছি বিপদ হতে পারে। এখন এরা বলতে চাইছে না, যেহেতু ওই যে কার-19 হয়েছে এই জন্য এদের কিছু হবে না। আমি আপনাদের বলছি, এবং নানান অ্যাঙ্গেল থেকে আমি এটা খোঁজ নিয়েছি, সেখানে পরিষ্কার বলছে কার-19 শুধুমাত্র এই যে অবৈধভাবে ভারতে আসার ব্যাপারটাকে লিগালাইজ করেছে, এর বেশি কিচ্ছু নয়। যে ওইভাবে ওখান থেকে এসেছে, সে যদি এখানে একটা চুরি করে, ডাকাতি করে, কোনো অপরাধ করে, তার জন্য কি তার ছাড় হবে না? তার জন্য কি তার সাজা হবে না? বলেছে অন্য কোনো ক্ষেত্রে কোনো ছাড় নেই, শুধু ওইটুকু যে আপনি বিনা পাসপোর্টে আসলেও এটাকে অপরাধ হিসেবে ধরা হবে না। কিন্তু আপনি যদি এখানে এসে এখন যদি জাল জুয়ো চুরি করেন, জাল জুয়ো চুরি করে সরকারি সুযোগ সুবিধা ডকুমেন্ট যদি আদায় করেন, তাহলে আপনার কিছু হবে না। অনেকে বলছে যে ওই পাসপোর্ট জমা দিয়ে আরেকটা পাসপোর্ট পেয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি এরকম বলছে। এবং এই কথাগুলো যারা বলছে ওই লোকগুলোই, মানে যারা ওই বিজেপির হয়ে প্রচারের জন্যই। আমি এইটা নিয়ে অনেকটা এদিক ওদিক করে খোঁজখবর করেছি। দেখুন, আমার যে ভুল হতে পারে না এরকম ব্যাপারটা নয়, কিন্তু যেটুকু বলেছি আইনের নানান রকমের এআই কে জিজ্ঞেস করেছি যে কি হতে পারে, তাতে এখন যেটা বুঝলাম আমি, এইটা কিন্তু একটা শাকের করাত হয়ে গেছে। আমি জানতে চেয়েছি, আমি পাসপোর্ট পেয়েছি, আমি আর নতুন রিনিউ করতে গেলাম না, বাংলাদেশে গেলাম না, ওই পাসপোর্ট ইউজ করলাম না, তাতে কি বিপদ হতে পারে? বলেছে তাতে আরো বেশি বিপদ হতে পারে। বলছে কারণ পাসপোর্টটা শুধু যাতায়াতের না, অন্য অনেক কাজে লাগে, দেশের মধ্যে বহু কাজে লাগে ওই পাসপোর্টটা, তার এখানকার নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য। ফলে ওইটা আপনি যখন এখন জেনে গেছেন যে আপনার জন্মস্থান ওখানে, অথচ এখানে নিয়েছেন, এইটা চেপে যাওয়াটাও এখন বিপদ। ওই যাকে রামের করাত যেটা বলে, এই সত্যি সত্যি রামের করাত হয়ে গেছে। এটা না জানালেও এখন বিপদ, জানালেও বিপদ। উকিলরা বলছে যে শতপ্রণোদিত হয়ে যদি কেউ একটা মামলা করে যে এটা আমার ভুল হয়েছে, তাহলে তার অপরাধ খানিকটা কমতে পারে, এরকম সাজেশনও দিয়েছে। মানে আগে থাকতে সারেন্ডার করলে অপরাধ খানিকটা কমতে পারে, তাও কোর্টে যেতে হবে, গিয়ে সেখানে এফিডেভিট দিয়ে সারেন্ডার করতে হবে, এরকম সাজেশন বলেছে। কেউ কংক্রিট কিছু বলতে পারেনি, তারা এরকম সাজেশন দিয়েছে। ফলে এই যে সব বিষয়গুলো ঘটে গেছে, এইটা আমি ওই ছেলেটাকে বললাম যে তোমার আইন পড়ার লাগে, তুমি অত বড় একটা চাকরি করো, তুমি এটা বোঝো না যে মিথ্যে ডিক্লারেশন দিলে, কোনো ব্যাপারে কোনো ফ্রড করলে সেটা দণ্ডনীয় অপরাধের জন্য কি আইন পড়তে হয়? এটা সবাই জানে। জাল জুয়া চুরি করলে, এখন দেখুন চুরি ডাকাতি করা এটা তো অপরাধ, আইনে অপরাধ, কিন্তু সব চোর ডাকাত কি শাস্তি পায়? পায় না। ধরা পড়লে তখন শাস্তি হয়। তা আমি বলছি আইনে এইটা আছে, ধরা পড়লে বিপদ হবে। তা এইটা যদি আমি একটু জানিয়ে রাখি, তাহলে মানুষের পক্ষে একটু সুবিধা হয় না? তাতেও তারা গালাগালি করবে। ফলে এই বিষয়গুলো ভাবুন। আমি ধরুন এইটা বলতে বলতে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা একটুখানি বলে নি। কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে সার্কুলারই আছে। কোন একটা রাজ্যে, মানে ভারতের কোন একটা রাজ্যে 50 সালে, যদি 50 সালের আগে থেকে যারা ওই রাজ্যে বসবাস করে, তারা যদি ওই রাজ্যের যে শিডিউল কাস্ট লিস্ট আছে, তালিকা আছে, কোন কোন কমিউনিটি
বা কোন কোন সাবকাস্ট জাত তফসিলিভুক্ত তার মধ্যে থাকে তাহলে সুযোগ পাবে। ধরুন বিহার থেকে 50 সালের পরে আমাদের এখানে আসলে বিহারে সে শিডিউল কাস্ট, কিন্তু 50 সালের পরে পশ্চিমবঙ্গে এসেছে, সে কিন্তু এই সুযোগটা পাবে না। 50 সালের আগে থেকে সেই রাজ্যে বসবাস করতে হবে। ধরুন আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ আসে, বাংলাদেশের ক্ষেত্রে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে একটা সার্কুলার নতুন করে করেছিল যে ওটা 50 সাল নয়, ওটা 1971 সাল হলে হবে। মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে, সেটাই দেশভাগের কারণে এইটা হয়েছে। আমি জানি না পাঞ্জাবে আছে কিনা জানি না, পশ্চিমবঙ্গে এটা হয়েছে যে 71-এর আগে থেকে যদি আপনি এই রাজ্যে বসবাস না করেন তাহলে আপনি ওই প্রমাণপত্র দিতে না পারলে আপনি তফসিলিভুক্ত হওয়ার কোনো সার্টিফিকেট পাবেন না, ওই রিজার্ভেশনের সুবিধা, তফসিলি রিজার্ভেশনের সুবিধা পাবেন না, সার্টিফিকেট পাবেন না। এটা আছে, এটা দেখে নেবেন। তো এবার আপনি যখন এই যে K-19 নাগরিকত্ব পাচ্ছেন, আপনারা, আমার মনে হয় না কেউ 71-এর আগে এসেছে এই সমস্ত লিখে দরখাস্ত করেছে। এসেছে হয়তো 2000 সালে, সেটা একটু পিছিয়ে গিয়ে 90 সাল লিখেছে, এরকম করেছে। তাহলে, বা আমি সবার কথা বলছি না, কিছু লোকের তো সমস্যা হবে যে এই আগবাড়ি কাতে আমি আবেদন করে ছেলে মেয়েদের কাস্ট সার্টিফিকেট পাওয়ার পথটা আমি বন্ধ করে দিলাম। আমি এটা আইনের কথা বলছি। আলটিমেটলি কি করে আপনি বেরোলেন না, ওই যে বললাম চুরি ডাকাতি করা অপরাধ হলো, ধরা পড়লে তো শাস্তি হয় না, সেটা অন্য প্রশ্ন, কিন্তু আইন কিন্তু এই। তারপর আমি বলেছি যে এই কাতে আবেদন করার জন্য আপনি যে 14 সালের আগে এসেছেন তার জন্য কতগুলো কাগজ লাগে? 20টা কাগজের একটা লাগে। সে 20টার কাগজের মধ্যে ভোটার তালিকা আছে, ভোটার লিস্ট বা ভোটার কার্ড আছে? নেই। কেন নেই? কারণ গভর্নমেন্ট ধরে নিচ্ছে যারা আবেদন করবে তারা কেউ ভোটার নয়, কারণ ভোটার হতে গেলে নাগরিক হওয়ার লাগে। আপনি নাগরিক নয় ভোটার হয়েছেন, নিশ্চয়ই তখন নানান রকমের জাল জুয়ো কাগজ দিয়েছেন, যেটা এই আইনে বলেছে শাস্তিযোগ্য অপরাধ। শাস্তির মেয়াদটা বলে দিয়েছে, শাস্তি আগে থাকতে জাল জুয়ো চুরি করলে হয় না ছিল, এটাতে সেটা ছিল 7 দিনের জেল, 50 টাকা জরিমানা। এবার সেটা অনেক বাড়িয়েছে বিজেপি। তো ওইটা নেই, পাসপোর্টটাও নেই ওই 20টার তালিকায়। কেন? এইসব দেখে আমাদের এই K-19 নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রেও কিছু অসুবিধা আছে বলে মনে হয়েছিল, যে জন্য আমরা কাউকে উৎসাহিত করিনি যে আপনি K-19 আবেদন করুন। না করে বলেছি তো ওয়েট করুন, একটা লড়াই তো চলছে যে যারাই এখানে এসে পড়েছে স্থায়ীভাবে বসবাস করে তারা সবাই নাগরিক, এটা ঘোষণা করা, এটা আবেদন করে না, সরকার একটা এটা ঘোষণা করে আইন করুক। যদি সেটা হয়ে যায় তাহলে আপনাকে এই সমস্ত দোটানার মধ্যে পড়তে হয় না, এই সমস্ত বিপদের মধ্যে বসবাস করতে হয় না, যে কারণে এটা আমরা বলেছি। আর এই যারা বলছে, শোনেন, এই যারা বলছে, আমি খোঁজ নিয়ে দেখেছি, আমাদের পাড়াটাড়ায় তো আছে, এরা সব 2003 সালের পরে আসার লোক বেশি। অথচ আমরা কিন্তু এই নাগরিকত্বের জন্য, আমি আমার কথা বলছি, 2003-এর, মানে ওরা বাংলাদেশ থেকে আসার আগে থেকে আমরা তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য, সুবিধা করে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি, এবং তার জন্য সুবিধাটা হয়েছে। K-19 আমাদের আন্দোলনের ফলে হয়েছে, না হলে বিজেপি নিজের তৈরি করা আইন ওইভাবে পাল্টাতো না। যারা আমাদের গালাগালি করছে তারা এটা বুঝবেন না যে এই লোকগুলো এই লড়াইটা করছে বলে এইটুকু সুবিধা হয়েছে, বাকি যেটুকু দরকার তার জন্য লড়াই করছে, তাদের পাশে দাঁড়াই। পাশে যদি নাও দাঁড়াই, অন্তত গালাগালিটা করবো না। পাশে না দাঁড়ালে অন্তত গালাগালিটা করতে পারে। ফলে এইটা একটু ভাবুন, এবং এই কথাগুলো পুরোটা তো ব্যাখ্যা করে বলা যায় না,
সমস্যাগুলোর জায়গাটা আপনাদের একটু ধরিয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করছি। আপনারা এটা একটু ভাবুন, আরো নিজের জায়গা থেকে ভাবুন, দেখবেন আরো অনেক সমস্যা আপনার সামনে আসবে। এই নাগরিকত্ব সার্টিফিকেট বলছে আমার বাবা মা দুজনই পেয়ে গেছে, সে কিন্তু 30 বছরের ইয়াং, সে দরখাস্ত করছে না। বাবা 75 বছর 80 বছর বছর, ও যা হয় ওই দুটোর উপর দিয়ে নিজে কিন্তু সাহস করছে না। দেখবেন যারা চাকরি বাকরি করে, ওদেশ থেকে ক্লাস 7-8 পড়াকালীন এসছে বা ওদেশের জন্ম এদেশে এসছে, এখন তারা এখানে লেখাপড়া শিখে পাশ করে ওই পাশের সার্টিফিকেট দিয়ে ভোটার লিস্টে নাম উঠে গেছে, যাদের 87 সালের আগের জন্ম, ভালো চাকরি করে, তারা কিন্তু অ্যাপ্লাই করছে না, সাহস পাচ্ছে না। কেন? কারণ আমরা যে ভয়টা পাচ্ছি, তারা যেহেতু একটু লেখাপড়া শিখেছেন, কিছুটা খোঁজ খবর নিয়েছেন, বিচার বিশ্লেষণ করেছেন, যে কারণে তারা সাহস পাচ্ছেন না। যাদের এখানে সম্পত্তি আছে, ভালো ব্যবসা আছে, তারা সাহস পাচ্ছেন না। বেশিরভাগই করছেন মানে খুব খারাপ ভাবে বলতে হবে যে ওই কি বলে, নাড়ার আবার বাজ পড়ার ভয়, ওই নাড়া ছাড়া তারাই কিন্তু আবেদনগুলো করছেন। হারাবার নেই যাদের কিছু, যে পথ তো আর কিছু নেই সামনের দিকে যাওয়ার, যদি এটাতে হয়ে যায় বিপদ হলে হবে, বিপদের মধ্যেই তো আছি। ফলে একটু সবাই ভাবুন এবং নতুন আইন তৈরি করার লড়াইয়ে সামিল হন। আপনাদের এই কথাগুলো বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।